মা ঠাকুরুন, যদি ভুল না বোঝেন, একটা অনুরোধ করতে চাই। অনুরোধের কি আছে ঠাকুরমশাই? আপনি পুজো করলেও এ পরিবারের বাইরের তো কেউ নন। যা বলতে চান মন খুলে বলুন। হ্যাঁ মা ঠাকুরুন, এখানে স্তক কোনো অভাব তো আপনি আমার রাখেননি। আমার একমাত্র মেয়ের বিয়েও নিজে খরচে অত বড় বাড়িতে দিলেন। আমারও যে কিছু করতে মন চায় মা। আমি তো কিছুর প্রত্যাশায় কোনো কাজ করিনি, সে তো আপনি জানেন। আপনি আমার গোপালের পুজো করেন, সেবা করেন, আমি ওতেই খুশি। আমি তা জানি মা, তাই তো তাকেই কিছু দিতে চাই। তারই পৃথিবী, তারই সব। তবুও মন মা ঠাকুরুন, বড় ইচ্ছে করে তাকে কিছু দিই। মনে হয়েছে যখন গোপালকে কিছু দেবেন, তা তো আমি বাধা দেব না। তিনি যতটা আমার, ততটাই বাকিদেরও। তবে আজ আসি মা, মদ যেন না বদলায় মাগো। বদলাবে না, আপনি নিশ্চিন্তে আসুন। বছর বছর ধরে বংশ পরম্পরায় রক্ষা করে আসা বংশের একমাত্র দামি সম্পদ নন্দদুলালের মূর্তিটা নাকি আসলে ভুয়ো। তাহলে আসলটা গেল কোথায়? কোথায় গেল ব্রজবিহারীর নয়নমণি? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা শুভ্রা রায়ের কলমে ব্রজবিহারীর নয়নমণি। একটা বড় স্করপিও এসে থেমেছিল চৌধুরী ভিলার সামনে। বেনারসের হরিশ্চন্দ্র ঘাট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই বাড়ি। বাইরে থেকে দেখলেই বোঝা যায় কোনো ঐতিহ্যশালী বংশের পারিবারিক সম্পদ এটি। বড় গেটের থেকেই দেখা যায় লম্বা টানা ঝুল বারান্দা। বাইরে বেশ অনেকটা জায়গা জুড়ে বাগান করা আছে। বাড়িটা পুরনো হলেও এখন যে রীতিমতো যত্নে রাখা হয় সেই নিয়ে কোনো সন্দেহ থাকে না। তৎকালীন ধলভূমের লক্ষ্মীকান্তপুরের সমৃদ্ধ জমিদার ছিলেন কমলাকান্ত চৌধুরী। তারই বড় পুত্রবধূ কাননবালা দেবী বিধবা হবার পর কাশীবাসী হতে চাইলে তিনি এই বাড়িখানা তৈরি করিয়ে দেন। জমিদার বাড়ির বৌমা তো আর যেখানে সেখানে থাকতে পারে না। সেও হয়ে গেল আজ থেকে প্রায় ১৫০ বছর আগের কথা। পরবর্তী সময়ে এই বাড়িতে স্থায়ীভাবে কেউ না থাকলেও ছুটি কাটাতে বা বন্ধু বান্ধব নিয়ে ১-২ দিন হৈহুল্লোড় করতে আসার জন্য রেখেই দেওয়া হয়েছিল। তারই ছায়া অনুসরণ করে চৌধুরী বাড়ির বর্তমান বংশধর সুমেধ তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বেনারস বেড়াতে এসেছে। পুজোর কদিন ছুটিতে সুমেধের খুব একটা বেনারস আসার ইচ্ছে না থাকলেও বন্ধুদের জোরাজুরিতেই একরকম আসতে বাধ্য হয়েছে। আসলে ওর কাছে এই বাড়িটা সেরকম কিছু না হলেও বেনারসের মতো জায়গায় একটা পেল্লাই বাড়ি থাকা অনেকের কাছেই বেশ আকর্ষণের বিষয়।
তাই এবছর সুযোগ পেতেই সবাই ঝাঁপিয়ে পড়েছে সুমিত, তরি, শ্যামের ওপর। গাড়ি থেকে নেমেই শ্যাম বলল, ভাই লোক, আমার তোমাদেরকে এখানে নিয়ে আসার দায়িত্ব ছিল, করে দিয়েছি। বাড়িতে ঢুকিয়ে দেওয়ার কথা ছিল, সেটাও করছি। এরপর তোমরা যাও বেনারস চড়তে। আমি সেখানে আর নেই, বলে দিলাম। কিন্তু আমি যাব ল্যাত এবং রাবড়ি খেতে। এটা তো ঠিক হচ্ছে না ব্রো। এত বড় কোম্পানিতে চাকরি করিস, দেশে বিদেশে ঘুরে বেড়াস, আর বেনারসে এসে কিনা তুই ঘরে ঢুকে বসে থাকবি? ভুলে যাচ্ছিস রিক, আমাদের জন্য ফার্স্ট টাইম হলেও ওর বোধহয় 30 বছরের জীবনে মোটামুটি 20 বার অন্তত আসা হয়ে গেছে। তাই ও এক্সাইটেড হবে না, সেটাই স্বাভাবিক। এই তো সহি পকড়ে হে ম্যাডাম জি নে। এই জন্যই তুই প্রফেসর হিসেবে এত বিখ্যাত, বুঝলি? এই, তোদের বাজে বকাটে এবার বন্ধ করে ভিতরে চল তো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বেনারস দর্শন করব নাকি? ইয়েস বস। আচ্ছা শ্যাম ভাই, আগে কেন বলিসনি এরকম একটা ভিনটেজ প্লেসে এরকম মারাত্মক ভিউ সমৃদ্ধ একটা বাড়ি আছে তোর? হ্যাঁ, হাতের ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে করতে বলল, রুই রেডি হয়ে যা, কত ছবি তুলতে হবে তোর তো শুধু বলিস। এক সে বারকার এক তুলে দেবো ইয়ার। ভাইরে, এখন হপ্তাখানেক এখানেই থাকবি, প্লিজ ভিতরে চল। আমি একটু গরম লুচি সাঁটিয়ে ঘুমোতে চাই ভাই। হ্যাঁ চল চল, শুধু টেনশন হচ্ছে এত বড় বাড়ি, ভেতরে গিয়ে পথ হারিয়ে ফেলবো না তো? তার জন্য আমাদের জ্যান্ত ম্যাপ শ্রী তো আছেই। ওর মাথা তো নয় যেন একটা প্রেস। ঝপ করে সব কি করেছে ওর মাথার মধ্যে চেপে যায় কে জানে। এই জিনিস আপনার পূর্বপুরুষদের ঐতিহ্য, গর্ব ঠাকুরমশাই। এটা না দিলেও পারতেন। আপনি না করবেন না বলেছিলেন মা ঠাকুরুন। যা ছিল ওনার আশীর্বাদেই ছিল, যা থাকবে ওনার দয়াতেই থাকবে। বলতে পারেন মা, ওনার কাছেই সব গচ্ছিত রাখলাম আমার। দিনকাল ভালো নয় মা, আর ভরসা পাই না। যিনি সব আগলাচ্ছেন, যতদিন তার ইচ্ছে আমার সব কিছু তিনি আগলে রাখবেন। আপনার যখন এই ইচ্ছে, তবে তাই হোক। তার বাইরে তো আমাদের কোনো হাত নেই। জয় গোপাল, জয় রাধা মাধব। জয় জয় রাধা মাধব, জয় রাধা মাধব। বাড়ির ভেতরটা ঘুরে ঘুরে দেখছিল শ্রী। শ্রী পেশায় একজন ইতিহাসের অধ্যাপিকা, তাই বিশেষ করে পুরনো ঐতিহ্যবাহী জায়গায় গেলেই ওর কিরকম যেন একটা হয়। তা সে যতই সাধারণ জায়গা হোক না কেন, ওর শুধু মনে হয় পুরনো একটা পাথর, একটা দেওয়াল, একটা ছোট্ট কাগজের টুকরোর গায়েও কত রহস্য, কত গল্প লুকিয়ে থাকতে পারে। সেখানে দাঁড়িয়ে এই বাড়িটা তো সত্যিই ভীষণ দামি। একে তো এত বছরের পুরনো, তার উপর দেওয়ালের ছবি, প্রতিটি ঘরের আসবাবপত্র, সবেতেই যেন সময় আটকে আছে। সেই হারিয়ে যাওয়া সময়ের গল্প খুঁজতেই বোধহয় বেরিয়ে পড়েছে ও। সবাই তো দুপুরের রাজকীয় খাবার খেয়ে কুম্ভকর্ণের নাতি নাতনি হয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু বাড়িটা পুরোটা না দেখা পর্যন্ত ওর যেন শান্তি হচ্ছিল না। তাই ও ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রতিটা ছবি, দরজা জানলাই করা সূক্ষ্ম কাজ। স্যাম বলেছিল ওদের এখানে একটা ছোট্ট লাইব্রেরিও আছে। সন্ধেবেলা সেখানে গিয়ে একটু বসার ইচ্ছে আছে ওর। তখনকার দিনে একজন বিধবা ভদ্রমহিলা, তাও আবার জমিদার বাড়ির বৌমা, তিনি নিজের জন্য একখানা লাইব্রেরি বানিয়েছিলেন। এটা ভাবতেও কেমন গা শিরশির করে ওঠে। ঘুরতে ঘুরতে কখন যে দুপুর পেরিয়ে বিকেল নেমে এসেছে খেয়াল করেনি শ্রী। হঠাৎ চটকা ভাঙল শ্যামের ডাকে। কিরে, ইন্সপেকশন কমপ্লিট হলো তোর? যদি হয়ে থাকে তাহলে চল একটু চা খেয়ে ওগুলোকে ঘুরিয়ে আনি, তারপর আপনার ভ্রমণ আবার চালু করবেন আপনি, কেমন? ওকে স্যার, তাই হোক। তবে
সকালে কে যেন বলছিল সারাদিন সে শুধু ল্যাদ খাবে। রিকটাকে জানিসই তো, কেমন নাছর বান্দা, ছাড়বে নাকি অত সহজে? তাহলে আজ বিকেলে আমাদের প্ল্যান কি? প্রথমে চা খাবো, তারপর ঘাটে গিয়ে আরতি দেখবো, এদিক ওদিক ঘুরবো আর চাট খাবো। আজকের প্ল্যান ছোট, এতটা রাস্তায় এসে আজ এর চেয়ে বেশি সার্ভিস দেওয়ার ক্ষমতা নেই আমার। ওকে স্যার, তাই হোক। এখানে গাইড আর কেয়ারটেকার সবই আপনি, তাই আপনার কথাই শেষ কথা। আচ্ছা, এই বাড়ির ওই লাইব্রেরিটা কোথায় আছে রে? দেখতে পেলাম না তো। ওটা আমাদের পরিবারের বিখ্যাত কানুনবালা দেবীর শোবার ঘরের ভেতরে আছে, এমনি এমনি খুঁজলে পাওয়া যাবে না। সেটা তো বুঝলাম, কিন্তু বিখ্যাত কেন বললি? সেরকম কোনো বড় মাপের কাজ করেছেন নাকি? শুনিনি তো কোথাও। মিস করে গেছি নাকি? না, মিস করিসনি। বিখ্যাত এই কারণে যে ওনার জন্যই এই বাড়িটা রয়েছে, আর সামহাও কোনোভাবে ওনাকে বাড়িতে বেশ একটা লক্ষ্মীমন্ত টাইপ বলা হতো তখন। মানে আমাদের বাড়িতে ওনার আসার পর নাকি অনেক বেশি ওই উন্নতি হয়েছিল। তুই তো জানিস আমি ইতিহাসে মারাত্মক কাঁচা, আর একটা প্রশ্ন করলেও ডাহা ফেল করব। আচ্ছা, আর প্রশ্ন করব না, তবে একটা শর্তে। কি শর্তে? যে কদিন আছি একটু লাইব্রেরিতে যাওয়ার অনুমতি চাই জমিদার মশাই। রাত্রে একটু বইপত্র লাগে আমার, বুঝিসই তো। আমারই বোঝা উচিত ছিল, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। ওকে, তথাস্তু। শ্যামা শ্রীকে ডাইনিংয়ে আসতে দেখেই হই হই করে ছুটে আসে রায়। শ্রীকে দেখে চিৎকার শুরু করে, শোন শ্রী, এখানে এসে তোর ওই কলেজ খেলা বন্ধ কর। হারিয়ে গেলে আমরা তোকে খুঁজেও পাবো না। জানিস কখন থেকে খুঁজছি তোকে আমরা? সরি সোনামণি, আর হবে না। তা কি নিয়ে আপাতত আড্ডা হচ্ছে শুনি? হ্যাঁ, আপাতত আলো নিয়ে। আসলে সৌম্য একটা ছবি তুলেছে, কি মারাত্মক আলো সেরেছে দেখো। কই দেখি দেখি। সত্যি তোরে হেব্বি এসেছে। কোথায় তুললি এটা? আরে ওই ছাদে যাওয়ার সিঁড়ির ওখানে অদ্ভুত একটা দেওয়াল আছে, কোন বিশেষে অ্যাঙ্গেলে আলো পড়লে উল্টো দিকের দেওয়ালে ছবি পড়ে, অনেকটা ওই ছায়াদের সিনেমা যদি হয় সেরকম। ওখানেই ছবি তুলতে তুলতে খেয়াল করলাম ব্যাপারটা। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। কাল সকালে দেখতে হবে জিনিসটা। আরে তেমন কিছু না, আজ থেকে 200 বছর আগের বেনারস তো এরকম ছিল না। এই বাড়িটা বুঝতেই তো পারছিস, গঙ্গা থেকে খুব দূরে নয়। তার উপর ছেলে বলতে কিছু লাঠিয়াল, পুরুত ঠাকুর আর কিছু কাজের লোক। খানিকটা ওই নবাবদের বাড়ির মতো করে এটা বানানো। তখনকার সময় ডিরেক্ট গঙ্গার ওদিক থেকে আসা কোনো মূল পথের ছবি পড়তো এখানে। ওই সেফটি পারপাস বলতে পারিস খানিকটা, যাতে কোনো সমস্যা হলে বাড়ির মেয়েরা পালাতে বা লুকোতে পারে। বিরাট ব্যাপার তো রে। এই প্লিজ প্লিজ প্লিজ, এসব বলিস না যে এখানে ওই মাটির তলায় বাড়ি, মাটির নিচে সুড়ঙ্গ, এখানে এসব ছিল। বিশ্বাস কর ভাই, থাকলেও তার কথা আমি কখনো শুনিনি, কিংবা এ নিয়ে আমি কিচ্ছু জানি না আজ অবধি। মিথ্যে বলছিস তুই। দেখো কাণ্ড, এসব ফালতু মিথ্যে বলে আমার কি লাভ? হিস্ট্রি অত বুঝি না আমি, তবে অ্যাডভেঞ্চার ভালোবাসি। তেমন কিছু থাকলে আমি নিজেই খুঁজে দেখতাম, বুঝলি? আমরা সবাই সব বুঝেছি, এটাও বুঝেছি এসব কথা চলতে থাকলে আরতি, চাট, চা, রাবড়ি সব মিস হয়ে যাবে। আপাতত ঘুরে আসি চল, এসে না হয় আবার কন্টিনিউ করিস তোদের এই ডেলি সোপ। আর দেরি করা ঠিক হবে না মা, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা হয়ে গেলে আমিও একটু শান্তি পাই। চারপাশ থেকে যেরকম খবর শুনছি তাতে দিন দিন আমার ভয় বাড়ছে। আপনার আর গোপালের যা ইচ্ছে, কবে ইচ্ছে আছে আপনার কাজটা করার? মা, সামনেই জন্মাষ্টমী, ওই সময় এমনিতেই ঠাকুরের হাজার একটা কাজ থাকে। আমি লোক বলে রেখেছি, বিশ্বস্ত মানুষ, ঠাকুরের জন্মদিনেই না হয়, বাকি সব তিনিই জানেন। এই ইচ্ছেটুকু পূরণ হয়ে গেলে মা, আমি মরে গেলেও দুঃখ থাকবে না। এসব কথা বলার বা ভাবার সময় নয় এটা। তিনি মঙ্গলময়, তিনিই সব ঠিক করবেন। আপনি চিন্তা না করে
আপনার যা যা করণীয় আছে করুন, আমি আছি তো। তারপর আপনিই তো ভরসা মা ঠাকুরন। আমার ঠাকুর অমন নীলাভ চোখ নিয়ে রাধারানীকে দেখবেন, এর চেয়ে সুন্দর কিছু হতেই পারে না। সম্পদ, ঐশ্বর্য সব তুচ্ছ মা সেখানে। এবারের জন্মাষ্টমীতেই তবে আমি সব ব্যবস্থা করছি। তাই হোক। জয় রাধা মাধব। সারাটা সন্ধে গঙ্গার ঘাটে আরতি দেখে, নৌকায় করে গঙ্গায় গিয়ে প্রদীপ ভাসিয়ে বেনারসের স্পেশাল চা, সমোসা, চাট, রাবড়ি খেয়ে ওরা যখন ফিরছিল চৌধুরী ভিলাতে, তখন 8টা পেরিয়ে গেছে। এখানকার বেশিরভাগ রাস্তা ভীষণ সরু, মেন রোড নয়, তবে পুরনো কোনো দোকান বা মন্দিরে যেতে হলে অটো, টোটো কিংবা হাঁটা ছাড়া উপায় নেই। তাই গাড়ি না নিয়ে দুটো অটো ভাড়া করেই ঘুরছিল। তাছাড়া সারা বছর 5 জন 5 জায়গায় কাজ করে। মাসে 1-2 দিন দেখা আর ওই বছরে অন্তত একবার একসাথে ঘুরতে যাওয়ার ট্রেডিশনটা রয়ে গেছে এখনো। স্কুলের বন্ধু তো সব, এখনো সেই এক্স ফ্যাক্টরটা রয়ে গেছে বন্ধুত্বের। তবে কাজের যা চাপ বাড়ছে, তাতে কতদিন যে এইসব টিকে থাকবে সেটাই ভাবনার বিষয়। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে চৌধুরী বিলার মেন গেটটা পেরোতেই একজন অল্প বয়সী ছেলের সাথে দেখা হয়েছিল শ্যামের। বয়স নেড়ে কেটে ওদের মতোই হবে। সে বেরিয়ে আসছিল বাড়ির ভেতর থেকেই। হঠাৎ ওকে দেখে শ্যাম বলে উঠল, আরে আরে আরে, রাজু ভাইয়া না? চিনতে পারছো আমাকে? আমি সুমেধ, ছোট চৌধুরী। আরে ছোট চৌধুরী, এই তুমি এসেছো? আমি ভাবলাম বাড়ির অন্য কেউ এসেছে। 5-7 বছর পরে এলে বোধ হয়। তা দেখতে কিন্তু একদম তোমাকে হিরো হয়ে গেছে। কি বলতে চাইছো? আমি কি আগে জোকার ছিলাম? ছোট চৌধুরী বয়সে বড়ই হলে শুধু, ছেলে মানুষই কিন্তু গেল না তোমার। আর কি করব, বেশি বড় হয়ে লাভ নেই। তা তুমি এখন এসেছিলে? দরকার ছিল কিছু? এমনিতেও কাল ফোন করতাম তোমায়। পণ্ডিত নানা আসেননি? না, নানার শরীরটা আজ বেশ কয়েক মাস হলো ভালো নেই। তখন থেকেই তো ঠাকুরজির কাজ আমিই করছি, সেজন্যই তো এসেছিলাম। তুমি এসেছো জানলে তাহলে অপেক্ষা করতাম। কেন, ভেতরে কেউ কিছু বলেনি? আরে না না, এমন করে কথা বলার মতন সময় থাকে না। নানাজি ঘরে একলা থাকে তো, ছেলেটাও তো দুষ্টু হয়েছে খুবই, তাই ঠাকুরজির কাজ করেই চলে যাই। তাকে ধরতেও পারি না, আবার ছাড়তেও পারি না। তোমার ছেলে হয়েছে? বাহ, খুব ভালো খবর তো। একদিন আনো, আলাপ করব তার সাথে। আর না হলে ভাবির রান্না খেতে একদিন চলেই যাব। একদম একদম চলে এসো। আর এরা তোমার বন্ধু নাকি? ওদেরও নিয়ে এসো কিন্তু। এ বাবা, এতক্ষণ কথা বলছি, তোমাদের আলাপও করিয়ে দিনি। এই হচ্ছে রাজুদা, আমাদের বাড়ির কুল পুরোহিতের নাতি। আমার ছোটবেলার বেনারসের খেলার সাথী, ক্রাইম পার্টনার, যা ইচ্ছে বলতে পারিস। ওরা সেই প্রথম থেকে বংশ পরম্পরায় পুজো করে আসছে এখানে। আর এরা হলো আমার বন্ধু সৌম, রিক, শ্রী আর রাই। সবাই সবাইকে প্রীতি নমস্কার জানালো। ছোট চৌধুরী, আজ তাহলে আসি। সকালে তো আসছি, তখন বরং না হয় কথা হবে। আর কাল বরং পুজো শেষ করে মতির দোকানের কচুরি খাওয়াতে নিয়ে যাব তোমাদের, কেমন? এখনো পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আলবাত পাওয়া যায়। কালকেই খাওয়াবো। আজ আসি, কেমন? আচ্ছা, এসো, সাবধানে যেও। রাজু চলে যেতেই হঠাৎ শ্রী শ্যামের জামাটা টেনে জিজ্ঞেস করল, এই স্যাম, তোদের বাড়িতে মন্দির আছে বলিসনি তো? কার মন্দির? শিব ঠাকুরের? মন্দির নয়, ঠাকুর ঘর আছে। তবে সেটাকে তুই ঠাকুরের ছোটখাটো প্রাসাদও বলতে পারিস। আর না, শিব ঠাকুরের পুজো নয়, রাধা মাধবের পুজো হয় এখানে। সাথে গোপালও আছেন। আর গোপাল ঠাকুর তো স্বয়ং কাননবালা দেবীর কোলে চড়ে ওয়েস্ট বেঙ্গলের চৌধুরী বাড়ি থেকে বেনারসের চৌধুরী বাড়িতে এসেছিলেন। তার খাতিরই আলাদা। আজ তিনি ঘুমিয়ে পড়েছেন,
কাল তোকে দেখিয়ে আনবো, কেমন? ডাইনিং থেকে বাম হাতে যে সিঁড়িটা উঠছে ওটা দিয়ে ঠাকুর ঘরে যেতে হয়। ওই তখনকার ছোঁয়াছুঁয়ি, শুদ্ধ অশুদ্ধ এসব ব্যাপার ছিল তো, তাই এরকম ব্যবস্থা। বুঝলাম, কিন্তু তুই আমাকে লাইব্রেরিটা কোথায় সেটা দেখিয়ে দিবি চল। রাত্রে একটু দেখব কেমন স্টক ছিল ম্যাডাম কাননবালা দেবীর। জি হুজুর, হয়ে যাবে। আরেক প্রস্থ এলাহি খাওয়া দাওয়া সেরে বেশ খানিকটা সবাই মিলে আড্ডা দিয়ে শুতে গেছিল যে যার ঘরে। কাল সারা দিনের পথযাত্রা শ্রম এখনো লাঘব হয় নাই কারোরই। নিজের ঘরে যাওয়ার আগে একবার শ্যামকে ডেকেছিল শ্রী। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটু বই পড়া ওর চিরকালের অভ্যেস। নিজের সাথে করে কয়েকটা বই এনেছে, তবে এখানে এসে ইস্তক কাননবালা দেবীর লাইব্রেরির কথা শুনে মনটা ওদিকেই পড়ে আছে। একবার না দেখা পর্যন্ত শান্তি নেই। তবে এই রাত দুপুরে সেখানে ঢোকার পারমিশন পাবে কিনা সেটাও জানে না ও। আর দিনের বেলা বেনারসে সে ঘরে বসে থাকাটাও মূর্খদের মতো কাজ হবে। এটা তো আর কোনো শপিং মল নয় যে না দেখলেও চলবে। অগত্যা বর্তমান মালিক কি বলে সেটাই দেখার। স্যাম, একবার শুনবি? হ্যাঁ বল না, কিছু সমস্যা? আরে না না, বলছিলাম যে যদি খুব সমস্যা না থাকে তাহলে কাননবালা দেবীর লাইব্রেরিটা কি এখন দেখা যাবে? অসুবিধা থাকলে নো প্রবলেম। আসলে কাল থেকে সারাদিন ঘুরতে ঘুরতেই কেটে যাবে, রাত ছাড়া বই পড়া টড়া তো আর হবে না, তাই আর কি। শোন, যদি এরকম করে কথা বলিস তাহলে দিনে এলেও লাইব্রেরির এন্ট্রি পাস পাবি না। মানে তুই আমার ছোটবেলার বন্ধু শ্রী, তুই কতটা শব্দপোকা আমরা সবাই জানি। আর আমি কোনো মুঘল বাদশাহের বংশধর নই যে এত রেস্ট্রিকশন থাকবে লাইফে। হ্যাঁ, বহুকাল আগে একটা জমিদারি ছিল, সেটার জন্যই তো এই বাড়িটাই পেয়েছি। তবে জন্মে কোনোদিন এ বাড়িতে দামি কিছু আছে শুনিনি, তাই এখানে সব জায়গায় সব সময় যাওয়া যায়। সাধারণ বাড়িতে যেরকম হয় ঠিক সেরকম। হ্যাঁ, যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে সব। তবে কাননবালা দেবীর পরে এখানে সেভাবে কেউ থাকেনি। আমাদের পরিবারের কেউ বই নিয়ে ইন্টারেস্টেড আছে বলেও শুনিনি। খাঁটি ব্যবসায়ী ফ্যামিলি আমার। শুধু বাড়িটা বিক্রি করতে পারবে না কেউ, ব্যবসা করতে পারবে না, এরকম একটা উইল টুইল আছে বলেই বোধহয় এটা রয়ে গেছে। না হলে কমার্শিয়াল কোনো কাজে কেউ না কেউ ইউজ করেই ফেলত। এমনকি তুই শুনেও হাসবি, এ বাড়ির কাজের লোকেরাও ফ্যামিলি ট্র্যাডিশনে এখানেই রয়েছে। এরা ভাবেও না অন্য কোথাও কাজ করার কথা। যাই হোক, তো যেটা বলছিলাম, কাননবালা দেবীর ঘর এবং লাইব্রেরি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তারপর আমার আর কোনো দায়িত্ব নেই। কাননবালা দেবী তোর ঘাড় মটকালেও না। ভূত টুতের কিছু কেস আছে নাকি এখানে? পাতি বাড়ি এটা, নো ভূত নো রহস্য। যদি কেউ রহস্যময় ছিলেন তো তিনি স্বয়ং কাননবালা দেবী। কেন, কিছু গল্প আছে নাকি? আরে না, অদ্ভুত মহিলা ছিলেন। সব ছেড়ে এখানে এলেন। বাড়ি একমাত্র ফ্যামিলির কাজে ছাড়া ইউজ করা যাবে না, এরকম একটা উইল তৈরি করলেন এবং উইল করে কাজের লোক থেকে পুরোহিত ঠিক করে রাখলেন জন্ম জন্মান্তরের জন্য। সেই টাকার ব্যবস্থাও নিজেই করে রেখে গেছেন। তবে একটা জিনিস সবাই মানে, বুঝলি, আমাদের ফ্যামিলির এত পুরনো ইতিহাস, এত চেঞ্জেস এসেছে এত বছরে। এরকম কিছু উইল না থাকলে এত আপস অ্যান্ড ডাউনসের মাঝে বোধহয় এই বাড়িটা টিকে থাকতো না এতগুলো বছর। আর তোদেরকেও এই বাড়িতে আনা হতো না, এমনকি তোকেও কাননবালা দেবীর লাইব্রেরি পর্যন্ত পৌঁছে দিতে পারতাম না। তাহলে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা প্রবেশ করতে চলেছি কাননবালা দেবীর রুমে এবং তারপর তার লাইব্রেরিতে। ট্যান ট্যান। কখন যে কথা বলতে বলতে কাননবালা দেবীর রুম পর্যন্ত চলে এসেছিল শ্রী শ্যামের সাথে বুঝতেও পারেনি। ওর রুমটার খুব কাছেই এই রুমটা, শুধু কয়েকটা সিঁড়ি ভেঙে উঠে একটু কোনাকুনিভাবে রয়েছে বলেই বোধহয় দুপুরে বুঝতে পারেনি। যেন কেউ 2 আর 3 তলার মাঝে অদ্ভুত কায়দায় একটা বিশাল ঘর আর লাইব্রেরি লুকিয়ে ফেলেছে। এতক্ষণে বুঝতে পারল শ্রী
বাড়িটা বাইরে থেকে দেখলে 3 তলা হলেও আসলে এটা 3.5 তলা বাড়ি। আস্তে আস্তে কাননবালা দেবীর ঘরে ঢুকল শ্রী। চারিদিকে সবকিছু পরিপাটি করে সাজানো গোছানো। পুরনো কালো সেগুন কাঠের খাট, আসবাবপত্র। মনে হচ্ছিল যেন 200 বছর পেরোয়নি, বরং এক্ষুনি এসে এ ঘরে ঢুকবেন কাননবালা। সারা ঘর জুড়ে আভিজাত্যের ছাপ স্পষ্ট। এখান থেকেই ভেতরের আরেকখানা দরজার চাবি খুলে এগিয়ে গেল শ্যাম। শ্রী বুঝল ওটাই লাইব্রেরি রুম। চাবিটা একটা টেবিলের ওপর রেখে শ্যাম বলল, চাবিটা রইল এখানে, যতক্ষণ ইচ্ছে পর। যাওয়ার আগে চাবিটা দিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে, যেখান থেকে নিলাম আর কি, সেখানে রেখে দিস। লাইব্রেরিটার লক থাকে, কারণ বইয়ের স্টক বেশ ভালো। ব্যবসায়ী ঘর তো, তাই সবাই জানে এমনিতে দাম বেশি না হলেও বইগুলো এখনো পাওয়া যায় না। এবং এখানে কাননবালা দেবীর বেশ কিছু নিজের জিনিস আছে, তাই হালকা একটা আবরণ রাখা আর কি। আর হ্যাঁ, তুই যখন যাবি তখন দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিস, ঠিক আছে? তবে হ্যাঁ, এতটা রাস্তা এসেছিস, আজ বেশি রাত জাগিস না। ওকে স্যার, তাড়াতাড়ি ঘুমোতে চলে যাব, ঠিক আছে? আর হ্যাঁ, কাল কিন্তু সকালবেলাতেই ঠাকুর ঘর দেখতে যাব। ঠিক আছে, রাজুদা ওই 9টা নাগাদ আসবে, তখন দেখে নিস, আমি নিয়ে যাব। আপাতত চললাম, গুড নাইট। আপনার সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল ঠাকুরমশাই। বিদেশিগুলো যে হারে লুটপাট চালু করেছে, তাতে সাধারণ মানুষ কেন, কেউ সুরক্ষিত নেই। তবে আমিও চৌধুরী বাড়ির পুত্রবধূ, এত সহজে আমার ঘরে হাত দিতে কারুককে দেব না আমি। তবে মাগো, বড় চিন্তা হয়, আপনার আমার অবর্তমানে কি সব শেষ হয়ে যাবে? আমার সব কিছু তো তার চরণেই নিবেদন করে রেখেছি। তার চরণে যখন ঠাঁই আমরা পেয়েছি ঠাকুরমশাই, তখন বাকি পথও তিনিই দেখাবেন। আর চৌধুরী বংশের একটি উত্তরাধিকারীও যতক্ষণ এই পৃথিবীতে থাকবে, ততক্ষণ আপনার সম্মান, আমার কর্তব্য, আমার ঠাকুরকে নিশ্চিন্তের ভবিষ্যৎ দেওয়ার ব্যবস্থা আমিই করে যাব। চৌধুরী বংশ যতদিন থাকবে, ততদিন আপনার সম্মান, আপনার আশা, আপনার ভক্তি কোনো কিছুরই অসম্মান হবে না, আমি কথা দিলাম। বড় ঘড়িতে ঢং ঢং করে 4টে শব্দ হতেই খানিকটা যেন চটকা ভাঙল শ্রীর। শ্যামের সাথে কাল যখন এখানে এসেছিল, তখন ওই 12টাই হবে। এতটা সময় কখন যে কেটে গেছে বুঝতেই পারেনি ও। লাইব্রেরিতে এসে ঘুরে ঘুরে বইপত্র নাড়াচাড়া করে বুঝল, শুধু আর্থিকভাবে নয়, যারা সময় ইতিহাস নিয়ে চর্চা করে তাদের জন্য এক বিস্ময়কর খনি লুকিয়ে আছে এই ঘরের মধ্যে। তৎকালীন বইপত্র তো আছেই, তার সাথে রয়েছে লাল মোটা কাপড়ের আবরণে মোড়া বেশ কিছু খাতা, যাকে আজকের দুনিয়ায় ডায়েরি বলে। সুজাত অক্ষরে দিনলিপি নয় শুধু, তখনকার সময়, পরিবেশ, সমাজের কথা আরও বিভিন্ন বিষয় লিখে রেখেছিলেন যত্ন করে কাননবালা দেবী। মাত্র 2টো পড়তে পেরেছে শ্রী এখনো পর্যন্ত। তাতে বুঝতে পেরেছে মানুষটি অসীম জ্ঞানের অধিকারিণী ছিলেন। এইসব জিনিস এমন হেলায় পড়ে থাকা উচিত নয়। একবার কথা বলতে হবে শ্যামের সাথে, আর কাউকে না হোক, অন্তত ওকেও যদি পড়তে দেয় সবকিছু, তাহলে অতীত ভারতের বহু কথা জানা যাবে। কিছু কিছু পাতা অল্প অল্প নষ্ট হয়ে গেছে, অনুমতি পেলে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করবেও। তবে আপাতত উঠতে হবে। একটানা বসে থেকে ঘাড় থেকে কোমর এবার জবাব দিচ্ছে। খানিকক্ষণ রেস্ট নিয়ে উঠে পড়বে। শ্যামের সাথে আজ ঠাকুর ঘরে যাওয়ার কথা আছে, ওটা মিস করা যাবে না।
পড়ার ঘর আর ঠাকুর ঘরেই পৃথিবীর সবচেয়ে বেশি গুপ্ত কথা লুকোনো থাকে। সেটা ইতিহাসপ্রেমী শ্রীর চেয়ে আর কেই বা বেশি জানে। খানিকক্ষণ রেস্ট নিয়ে একদম স্নান সেরে 8:30টার মধ্যে শ্যামের ঘরে গিয়ে নক করেছিল শ্রী। এই কুম্ভকর্ণের দল এত সকালে যে উঠবে না, অন্তত আজ, সেটাও ভালো করেই জানে। দরজায় নক করতেই ভেতর থেকে ঘুম জড়ানো গলায় উত্তর এলো, দাদু একটু পরে উঠছি, কেউ উঠলে ওতে যা লাগে দিয়ে দিও, আমি একটু পরে ব্রেকফাস্ট করব। নবদাদু নয়, আমি ভেতরে আসবো? শ্রীর গলা শুনে চোখ মুছতে মুছতে উঠে বসে শ্যাম বলল, কই আয় ভেতরে। তুই মানুষ না হয়ে যক্ষিণী হতে পারতিস, কাজে দিত। সারাদিন সারা রাত ভূতের মতো জেগে থাকে। তা এত সকালে কি দরকার বল? আজ তোর আমাকে তোদের ঠাকুরঘর দেখানোর কথা আছে, ভুলে গেছিস? আরে না রে বাবা, ভুলবো কেন? রাজুদা আসতে দেরি আছে এখন। 8:30 বেজে গেছে কিন্তু। সব বাবা, এর মধ্যে 8:30টাও বেজে গেছে। আচ্ছা তুই গিয়ে ডাইনিংয়ে বস, আমি আসছি। চটপট করে ফ্রেশ হয়ে নেমে আসতে আসতেই শ্যাম দেখল রাজুদা ঢুকছে। ওকে ডেকেই বলল, রাজুদা, ঠাকুর ঘরে যাচ্ছ? হ্যাঁ গো, যাই। তিনি তো অপেক্ষা করে আবার বসে আছেন। ঘুম থেকে তুলতে হবে, খাওয়াতে হবে, অনেক কাজ আছে আমার। আচ্ছা তুমি যাও, আমরাও যাচ্ছি। স্ত্রীর একটু ঠাকুর ঘরটা দেখার ইচ্ছে আছে, সাথে কিছু প্রশ্ন করতে পারে, সামলে নিও। আচ্ছা আমি যাই, তুমি এসো দিদিমণিকে নিয়ে, কেমন? ঠাকুর ঘরে ঢুকতেই শ্রী দেখল ঠাকুরদের সাজাচ্ছেন রাজুদা। ওকে ঠাকুর ঘরে পৌঁছে দিয়ে বাইরে থেকেই একটা প্রণাম ছুড়ে দিয়ে চলে গেল শ্যাম। বাকিটা শ্রী নিজেই বুঝুক। একটা বিশাল কাঠের অসম্ভব সুন্দর কারুকার্যমণ্ডিত সিংহাসনে বিরাজমান রাধা কৃষ্ণের যুগল মূর্তি। এসব মূর্তি যে অষ্টধাতু নির্মিত জানে শ্রী, তবে একটু দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল মূর্তির গায়ে করা সূক্ষ্ম কাজ। সেকালের হাতের কাজই অন্যরকম। আরও কাছে গিয়ে সিংহাসনের কাছে গিয়ে বসল শ্রী। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সিংহাসন এবং তাতে আহরিত রাধাকৃষ্ণের মূর্তি। ওকে দেখে রাজু জিজ্ঞাসা করল, দিদিমণির বুঝি ঠাকুর দেবতার ওপরে বেশ ভক্তি আছে? না হলে আজকালকার ছেলেমেয়েরা এসব ওই ঠাকুর ঘরে মন্দিরে সেভাবে মোটেই যেতে চায় না। ঠাকুরে ভক্তি আছে কিনা ঠিক জানি না রাজুদা, তবে ঠাকুরের এইসব মূর্তি, তাদের ইতিহাস, মন্দিরের ইতিহাস, এইসব জানার ইচ্ছে অবশ্যই রয়েছে। ওটাও তো একরকমের ভক্তি গো দিদিমণি। কেউ ছবি তুলতে কোথাও যাচ্ছে, আবার কেউ জানতে কোথাও যাচ্ছে। তফাৎ কি নেই তাতে? ওই জানার ইচ্ছেটাই ভালোবাসা, বুঝলে? আর ভালোবাসা যেখানে থাকে, ভক্তি এমনি সেখানে থাকে, শুধু রূপটাই যা আলাদা আলাদা। অবাক চোখে রাজুর দিকে তাকালো শ্রী। কি অদ্ভুত সুন্দর কথা বলে মানুষটা। শ্যামের কাছে শ্রী শুনেছে খুব বেশি দূর পড়াশুনো করতে পারেননি উনি, তবে অন্যান্য ভাইয়েরা নানান কাজ করলেও এই ঠাকুরের পুজোর কাজ তিনি নিজেই করেন। সাথে পারিবারিক একটি দশকর্মার দোকান চালান। সেই কোন আদি যুগ থেকে বংশ পরম্পরায় চলে এই কাজের ভার। আজও একইভাবে ভক্তি ভরে করে চলেছেন তিনি। হাতে একটা কিছু নিয়ে কিছু একটা করছিলেন উনি। এতক্ষণ কাপড়ে ঢাকা থাকায় বুঝতে পারেননি শ্রী। হঠাৎ কাপড়টা সরতেই দেখল একটা চকচকে ধাতব কিছু। তোমার হাতে ওটা কি গো রাজুদা? কি নয় গো, বলো কে? এই যে গোপাল ঠাকুরের স্নান শেষ হলো, তাই গাটা মোছালাম। এরপর ধোয়া জামা কাপড় পরাবো। গোপাল ঠাকুর? এখানে গোপালও আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, স্যাম বলেছিল, আমি ভুলেই গেছিলাম। কই দেখি। শ্রীয়ের দিকে মুখ ঘুরিয়ে দেখাতেই শ্রী দেখতে পেয়েছিল চৌধুরী বাড়ির গোপাল ঠাকুরের মুখখানা। এত সুন্দর মুখখানা যে দেখলে মনে হয় কোনো ছোট বাচ্চা হাসছে। আর আশ্চর্যের বিষয়, এই গোপালের আকারও অন্যান্য সাধারণ বাড়ির গোপালের মূর্তির চেয়ে বেশ বড়।
আর কি সুন্দর কারুকার্য তার শরীর জুড়ে। সবচেয়ে আকর্ষণীয় চোখ দুটি, নীল রঙের চোখ দুটি যেন আস্ত সাগরের মতো। অবাক হয়ে দেখছিল শ্রী। বুঝলে দিদি, আর কদিন আগে তুমি যদি আসতে তোমার আরো ভালো লাগতো। কেন, কি ছিল কদিন আগে? আরে রাধা অষ্টমী ছিল গো। কৃষ্ণ জন্মাষ্টমী আর রাধা অষ্টমী এখনো এখানে বেশ বড় করে করা হয়। তবে আমার ঠাকুরদা বলতেন আগে নাকি আরো বড় করে হতো। এখন অত লোকই বা কোথায় বলো দেখিনি, আর সময়ই বা কোথায় কারোর। কিন্তু আমাদের তো আর কিছুই করার নেই, তাই না? যতদিন আমাদের বংশের একজন মানুষও বেঁচে থাকবে, আমাদের সবকিছু নিয়ম মেনেই করে যেতে হবে, বুঝলে? কিন্তু কেউ না চাইলে তো নাও করতে পারে। নাও করতে পারে দিদিমণি, কিন্তু কথা তো আমাদের পূর্বপুরুষ দিয়েছিল, তাই না? সেটা ভাঙা কি ঠিক হবে? আর তাছাড়া যে বড় মার দয়ায় আমাদের বসত বাড়ি, জমি জমা, দোকান সব কিছুই, তাই তার সাথে তো আর বিশ্বাসঘাতকতা এই ভট্টাচার্য বংশ করতে পারবে না, তাই না? বড় মা মানে কাননবালা দেবী? হ্যাঁ গো, বাপ ঠাকুরদা সবাই ওনাকে ওই নামেই ডাকতো, আমরাও তাই নামেই ডাকি। আমাদের পরের ছেলে মেয়ে যারা আছে তাদের কাছেও উনি শুধুই বড় মা। শুনেছি উনি না থাকলে নাকি আমাদের পূর্বপুরুষদের নাকি বেঁচে থাকাই হতো না। তাই ওনাকে দেওয়ার কথার খেলাপ অন্তত আমাদের বংশের কেউই করবে না। এই রাধাকৃষ্ণের মূর্তি বোধ হয় সেই সময়ের, তাই না রাজুদা? ঠিক বলেছ দিদিমণি। শুনেছি এখানে আসার পর বড় মা তো এখানকার এক পুরনো সোনার কারিগরকে দিয়ে এই মূর্তি যুগল বানিয়েছিলেন। তবে গৃহদেবতা বলে আলাদা মন্দির করা হয়নি। বাইরের লোকের কাছে সেভাবে এদের কথা বলাও মানা ছিল, না হলে এত বড় মূর্তি এখনকার দিনে সহজে দেখতে পাবে না গো দিদিমণি। একদম ঠিক বলেছ রাজুদা। তবে গোপাল মূর্তি বেশি দিনের পুরনো নয়, তাই না? এখানে তো বললে তেমন কেউ এসে থাকে না, তাহলে আলাদা করে এখানে গোপাল প্রতিষ্ঠা করলো কে? কি যে বলো দিদিমণি, এই গোপাল ঠাকুরও বড় মায়ের হাতেই প্রতিষ্ঠিত। সেই তখনকার সময়ের মূর্তি এটিও, হয়তো রাধা মাধবের প্রতিষ্ঠার পরেই হয়েছে, তাই বলে কি আর নতুন বলা যায় নাকি? না রাজুদা, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। আমি কি একবার মূর্তিটা হাতে নিয়ে দেখতে পারি? আমি স্নান করে এসেছি। না না, ঠিক আছে দিদিমণি, কিন্তু তুমি যেটা বলছো সেটা কি করেই বা সম্ভব? আমার পূর্বপুরুষদের কথা আমি ছেড়েই দিলাম। আমি জ্ঞান হওয়া স্তক এখানে আসছি, তাও প্রায় এই 30 বছরের ওপরে হয়ে গেল। এরকম কোনো কথা তো আমি কখনো শুনিনি। রাজুদা, একটু ভালো করে আপনি দেখুন, এই রকম কাজ এখন হয় না। ডিটেলিংগুলো দেখুন। পাকা হাত হলেও তখনকার শিল্পীদের টেক্কা দিতে পারেনি। তাছাড়া গায়ের পিতলটাও কেমন যেন। একবার দেখুন না আপনি। কই দাও তো দিদিমণি, দেখি তো কি হয়েছে। এমন তো হওয়ার কথা নয়। রাজু একটু সময় আবার মূর্তিটা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। হঠাৎ যেন ভয়ে চিৎকার করে উঠল। দিদিমণি, দিদিমণি, তুমি ঠিকই বলেছ, এটা বড় মায়ের মূর্তি নয়। এই চোখ দুটো এমন নীল নয়। ঠাকুরের চোখের রং তো নীলাভ সবুজ ছিল, ঠিক তার ময়ূরের পালকের মতো। এ কি সর্বনাশ হয়ে গেল ঠাকুর, এ কি হয়ে গেল আমার হাত দিয়ে। ঈশ্বর, আমি কি জবাব দেব গো? ওদের হইচই আর রাজুর গলা শুনে দৌড়ে এসেছিল স্যাম। কি এমন হলো যে কিছুক্ষণের মধ্যে ঠাকুর ঘরে এমন কান্নাকাটি হচ্ছে? এই কি হয়েছে? কারোর কিছু হয়েছে নাকি? সর্বনাশ হয়ে গেছে ছোট চৌধুরী। দিদিমণি না থাকলে তো অমন করে খেয়ালও করতাম না। এমন কি করে হলো বলো দেখিনি। আর আমার হাতে কেন এমন হলো ঠাকুর? আরে কান্না থামাও রাজুদা। আমাকে একটু ঠিক করে গুছিয়ে বলো ব্যাপারটা কি হয়েছে। তুমি এরকম করছো কেন? এই শ্রী, কি হলো বলতো হঠাৎ করে? তোদের বাড়ির গোপাল মিসিং। মিসিং মানে? ওই তো সামনে রাখা আছে। ওটা আসল নয় গো, ওটা বড় মায়ের গোপাল নয়। এই পোড়া চোখ নিয়েও আমিও বুঝতে পারিনি যে কখন কি হয়ে গেল। এবার কি হবে গো? আমি কি করে মুখ দেখাবো গো সবাইকে? ঠাকুর এমন দিন দেখানোর আগে আমাকে তুলে দিল না কেন? আবার পুজোয় সত্যি কি এমন ভুল ছিল যে তুমি এমন পরীক্ষায় ফেললে আমাকে? জাস্ট 1 সেকেন্ড। ওটা
আসল নয় মানে? ওটাই তো এ বাড়ির গোপাল। মানে আমার যতটুকু মনে হচ্ছে ওটা নকল। কে বলল? আমি তো বললাম ওটা নকল। হাতে নিয়ে দেখ। এরকম পিতল তখনকার দিনে হতো না। আমি ঠিক বলে বোঝাতে পারবো না। সেই সময়ের প্রত্যেকটি জিনিস অন্য রকম হতো। এটাকে একটা পুরনো ভাব দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু পুরোপুরি পেরে ওঠেনি। তাছাড়া গায়ের কাজগুলো দেখ, বুঝতে পারবি। আর রাজুদাও তো বলল চোখগুলো নাকি আসল মূর্তিটার একদম অন্যরকম ছিল। কি বলছিস কি তুই শ্রী? কখন হলো এসব? কিভাবে হলো? আমরা কেউ জানতেও পারলাম না। আর তাছাড়া একটা সাধারণ মূর্তি কেউ চুরি করতে যাবেই বা কেন? পিতলের একটা মূর্তি বিক্রি করে কত টাকাই বা পাবে? প্রথমত জিনিসটা পিতলের হলেও যেহেতু এত বছরের পুরনো, কিছু অ্যান্টিক ভ্যালু তো আছেই। তাই ঠিক লোকের কাছে গেলে দাম একটু তো ভালো হবেই। দ্বিতীয় কথা হলো, আমি শিওরলি পুরোটা এই মুহূর্তে বলতে না পারলেও এটুকু বলতে পারি, মূর্তি চুরির পেছনে খুব স্ট্রং কোনো কারণ আছে। আমি তো ছাড়, হয়তো তোরাও জানিস না। আচ্ছা, এক কাজ কর তো, তোদের বাড়িতে যারা দাদু বা ওনার বয়সী লোকজন আছে তাদের ফোন কর, আর ঘুরিয়ে এই মূর্তিগুলো সবগুলো নিয়ে কিছু জানেন কি না সেটা একটু জানার চেষ্টা কর তো। তবে যত তাড়াতাড়ি সম্ভব। ওকে। ততক্ষণে আমি রাজুদার থেকে কয়েকটা জিনিস জেনে নিই। তুই চটপট ফোনগুলো কর। হয়তো একবার পুলিশ স্টেশনেও যেতে হতে পারে। ঠিক আছে, আমি ফোন করছি। তুই কথা বলে আমাকে জানা, কারণ পুলিশ স্টেশনে যেতে হলে একবার বাবাকে ফোন করতে হবে। বুঝতেই তো পারছিস, বাবা ওপর মহল থেকে যোগাযোগ করলে কাজটা তাড়াতাড়ি হবে। ঘাড় নেড়ে ওর কথায় সায় দিয়ে এবারও ঘুরে বসলো রাজু তার দিকে। তখনও সিংহাসনে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে মানুষটা। আসার থেকেই দেখেছে এ বাড়ির প্রতি, এ বাড়িতে কাজ করা প্রত্যেকটি মানুষের একটা অদ্ভুত আবেগ আছে। তাই কিছু প্রমাণ পাওয়ার আগে এই মানুষটিকে অপরাধী ভাবতে একটু কষ্টই হচ্ছিল স্ত্রীর। আর মানুষটা যদি সত্যিই অপরাধী না হয়, তবে কাজটা করলো কে, কিভাবেই বা করলো? যে খবর এ বাড়ির কেউ জানে না, বাইরের একটা লোক জানলো কিভাবে? এই প্রশ্নের উত্তরগুলো জানতে হলেও শ্রীকে রাজুদার সাথে একবার কথা বলতে হবে। শ্যাম চলে যেতেই শ্রী এবার একটু নরম গলায় জিজ্ঞেস করলো, রাজুদা, এভাবে কান্নাকাটি করে তো কিছু হবে না, শান্ত হও। আচ্ছা, মাথা ঠান্ডা করে আমাকে কয়েকটা কথা বলো তো। হ্যাঁ বলো দিদিমণি। এখানে বাইরের লোক কে কে আসে? মাঝে কখনো কি কোনো বাইরের লোক এসেছিল? না দিদিমণি, এখানে বাইরের লোক তো তেমন কেউই আসে না। আর এখানে যারা থাকে আর আমি বাদে কখনো দরকার হলে কোনো মিস্ত্রি বা ওরকম কোনো লোকজনই আসে আর কি। কিন্তু তারা তো কেউই ঠাকুর ঘরে আসে না। তুমি তো সারাদিন এখানে থাকো না, তাহলে কেউ এলে কি করে জানবে? ও বাবা, মতির মা আছে না, ওই যে বয়স্ক করে মহিলা, আমি না থাকলেও কি হবে? ও বামুন বুড়ির কাজই হলো ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের রোজের ভোগ রাঁধা। ঠাকুর ঘর তো কু ছাড়া ও আর কিছুই জানে না গো। ও থাকতে এখানে বাতাসও ঢুকতে পারবে না গো দিদিমণি। আচ্ছা, তাহলে একটা কথা মনে করে বলো তো, রাধাকৃষ্ণের মূর্তি যে এত পুরনো সে ওনাদের দেখলেই বোঝা যায়। গোপাল এত বছর আছে, অথচ গায়ের রং হঠাৎ বদলে গেল। অন্তত ওই পুরনো রং এভাবে ঘষে মেজে তো আসে না। সে জিনিস তোমার পুরনো চোখ কেন ধরতে পারলো না? ও মা, ধরতে পারার কি আছে? আগের চেয়ে যে গায়ের রং বদলেছে এ আমি জানি তো, কিন্তু চোখ দুটো, হায় ঠাকুর, হায় গো। পরে কান্নাকাটি করবে রাজুদা, এখন কি হয়েছে সেটা আমাকে বলো। গায়ের রং বদলের কথা তুমি কি করে জানো? রাজুদা, কি কি জানো বলো তো আমাকে। একমাত্র তুমিই হয়তো তোমার ঠাকুরকে খুঁজে পাওয়ার পথ বলতে পারো। আসলে আসলে প্রতি বছর জন্মাষ্টমীর আগে কাঠের দোকান থেকে লোকজন এসে সিংহাসন, এ ঘরের দরজা জানলা সব বার্নিশ করে দিয়ে যায়। এটাও ওই মায়েরই শুরু করা রীতি। আর সোনার দোকান থেকে লোক এসে
রাধাকৃষ্ণ আর গোপালের এক দফা পালিশ করে দিয়ে যায় গো। কিন্তু রাধাকৃষ্ণ যেহেতু ওনাদের দোলনার সাথে একদম জড়িয়ে আছেন, আর দোলনাটি মাটির সাথে গাঁথা, তাই ওনাদের ওই অবস্থা রেখেই যা করার করতে হয়। সরানো মোটেই যায় না গো। কিন্তু গোপালকে ভালো করে পালিশ করানো হয়। পালিশ বলতে ওই কি কি সব মাখিয়ে খানিকক্ষণ ঘষা মাজা করে। প্রতিষ্ঠিত ঠাকুর তো, আর গয়না নয় যে যে কেউ এসে যা ইচ্ছা করবে। তবে ওই বিশেষে একটু যত্ন নেওয়ার চেষ্টা করা হয় ওই একদিনই আর কি। সব মিটে যাওয়ার পর আমি স্নান করিয়ে আবার তাকে তার জায়গায় বসিয়ে রাখি। আচ্ছা, এই দোকানগুলো থেকে এবার যে লোকগুলো এসেছিল তারা যদি... নানা গো দিদিমণি, ওদেরও সেই বাপ ঠাকুরদার আগের সময় থেকেই এ বাড়ির সাথে যোগাযোগ। ওসব কেউই করবে না গো। আচ্ছা, সে পরে দেখছি। তারপর কি হলো সেটা বলো। ও হ্যাঁ, তা হয়েছে কি, গয়নার দোকানে যে ছেলেটা আসে তার সাথে তার একটা নতুন ছেলেও এসেছিল। পুরনো ছেলেটা বলল ও নতুন এসেছে দোকানে, ও অনেক কাজ জানে নাকি। কিন্তু এখানকার কাজ তো সবাইকে দিয়ে করতে দিই না আমরা, তাই ওর সাথেই এসেছে। বলল যে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর সব ঠিকই ছিল। হঠাৎই রাধা অষ্টমীর আগে সেই নতুন ছেলেটা এসে হাজির হলো। নাম বলেছিল ওই নন্দ। আমাদের এখানে জন্মাষ্টমীর সাথে রাধাষ্টমীরও পুজো বড় করেই হয়। বড় বলতে পুজো ভেতরেই হয় আর কি। বাইরের অনেকে প্রসাদ খায় সেদিন, তবে ভেতরে ঢুকতে কেউই পায় না। বড় মায়ের নিষেধ আছে নাকি। আসলে তখনকার বিধবা মানুষ তো, ছোঁয়াছুঁয়ি জাত, এসব নিয়ে একটু বিচার আচার ছিল। তার ঠাকুরঘর, তাই আমরাই বা কেন বলতে যাব বলো দেখিনি। আচ্ছা, তারপর নন্দ এসে কি বলল সেটা বলো। নন্দ এসে হঠাৎ বলল দোকান থেকে নাকি ওকে পাঠিয়েছে কি একখানা নতুন জিনিস নাকি ও শিখে এসেছে। যত পুরনোই মূর্তি হোক একদম নতুনের মতো হয়ে যাবে। মুখে বললাম যে এই কিছু নষ্ট হয়ে যাবে না তো। ও বলল যে না, যেমনকার জিনিস তেমনই থাকবে। রাধাকৃষ্ণের বিগ্রহ তো সরানো যায় না, দেখতেই পাচ্ছ। তবে রোজ স্নান করানো, বছরের একবার পালিশ করা, এসবের পরেও ওই গোপাল ঠাকুরের মূর্তিখানা কেমন যেন কালচে পোড়া হয়ে যাচ্ছিল। ভাবলাম একটু যদি ঠাকুরের গায়ের রং ফেরে মন্দ কি তাতে। রোজ যার জন্য এত আয়োজন, তাকে আরেকটু সুন্দর করে দেখব বলেই কেমন লোভ হলো, বুঝলে দিদিমণি। বললুম যে পরের দিন এসে কাজ করে যেন যায়। আচ্ছা, দোকানে ফোন করে কিছু জানোনি? পুরনো লোকজন আর জানারই বা কি আছে, তা এসে কাজ টাজ করলো। আমি বললাম বিশেষ কিছু বদলাওনি তো। ও বলল আর এবার পালিশ করলেই ঝকঝকে হয়ে যাবে। এই তো তোমরা কাল এলে, পরশু এসেই ও কাজটা করে গেল গো। পরশু এসেছিল? কখন? ওকে একাই এ ঘরে কাজ করছিল? না না, আমিও তো ছিলুম ওর সাথে। একবার ওই বোধহয় মিনিট কয়েকের জন্য নিচে গেছিলাম, আর তাছাড়া তো আমি এখানেই ছিলাম। একটু ভালো করে মনে করে দেখো তো, ও যাওয়ার সময় লুকিয়ে যাচ্ছিল, বা সতর্ক ছিল, বা ভয় পেয়েছিল, মানে কোনো রকম কিছু যা অস্বাভাবিক দেখেছিলে? না, তেমন তো কিছু দেখেছি বলে মনে পড়ছে না গো। তবে হ্যাঁ, বলছিল বটে যে যদি কোনো ধরনের গাব ধরে বা ঠিকঠাক পরিষ্কার হয়েছে বলে যদি মনে না হয়, তাহলে ওকে যেন একবার জানাই। আর তো তেমন কিছুই মনে পড়ছে না গো দিদিমণি। আচ্ছা, কেন দিদিমণি, আমি কি কিছু ভুল করেছি? অবশ্য ভুল তো করেইছি গো। কি যে হলো। স্যাম, এই স্যাম, এদিকে একবার আয় তো, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে। আমি ফোন করেছিলাম, তেমন কোনো খবর কেউ দিতে পারল না। আসলে কানুনবালা দেবী এখানে আসার পর, ভালো করে বলতে গেলে ওনার মৃত্যুর পর এখানে স্থায়ীভাবে কেউ কখনো থাকেনি। ওনার একটা উদ্ভট উইলের কথা তো আগেই বলেছিলাম, সেটার জন্য কেউ বাড়িটা বিক্রিও করতে পারেনি। প্রথমে বর্গিরা, তারপর ইংরেজ, পরবর্তী সময় স্বাধীনতার পর নতুন আইন কানুন আমাদের বংশের লোকজন সম্পত্তি রক্ষা আর ব্যবসা বাড়ানো ছাড়া অন্যদিকে মনই দেয়নি। তাই এদিকের এপিসোড টোটালি ডার্ক আমাদের কাছে। এবার বল, মানে তুই কেন ডাকলি? এক্ষুনি রাজুদার থেকে নম্বর নিয়ে ঠাকুরের কাজ করতে আসা সোনার দোকানের লোকগুলোকে ওদের দোকানেই থাকতে বল।
দরকার হলে পুলিশের ভয় দেখা, আর জেনে নে কেউ কাল থেকে মিসিং আছে কিনা। যদি না থাকে তাহলে কেউ যেন কোথাও না যায়। ফোনটা করে গাড়ি বের কর, বেরোতে হবে আমাদের। কিন্তু যাবোটা কোথায় আমরা? ওই সোনার দোকানে। কালপ্রিট শুধু এই একজনই নয়, আরও কেউ আছে ওর মাথার পেছনে, জানতে হবে। তবে তার আগে ওই মাছটাকে ধরতে হবে। হারি আপ স্যাম, আমাদের হাতে খুব বেশি সময় নেই। চেষ্টা করলে এখনও হয়তো মূর্তিটা পেতে পারি আমরা। চল, যেতে যেতে ফোন করে নিচ্ছি আমি, ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। কিন্তু বাকিরা? সবাইকে নিয়ে যেতে গেলে আপাতত দেরি হয়ে যাবে, অতটা সময় আমাদের হাতে নেই। পরে ওদের এসে বুঝিয়ে বললেই হবে। এখন চল চল চল। যেতে যেতে শুধু দোকানে নয়, পুলিশ আর বাবাকেও ফোন করেছিল শ্যাম। ঘুরতে এসে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে স্বপ্নেও ভাবেনি। যেমন ভাবেনি সাত পুরনো এই বাড়িটার সাথে এত কিছু জড়িয়ে আছে। যদিও সবকিছু এখনো খুলে বলেনি শ্রী, তবুও এইটুকু বুঝতে পারছে ওই মূর্তিটা খুব সাধারণ একটা মূর্তি নয়, কিংবা আরও কোনো গল্প আছে এসবের পেছনে। অকারণে এমন হইচই বাঁধানোর মেয়ে শ্রী নয়। সোনার দোকানে ঢুকতে ঢুকতেই খবরটা পেয়েছিল। ফোনটা শ্যাম যখন করেছিল নন্দ তার আশেপাশেই ছিল। ব্যাপারটা বুঝে ওঠার আগেই পালিয়েছে ছেলেটা। দোকানদার লক্ষ্মণ সাও দেখা গেল শ্যামের বাবাকে বেশ ভালো করেই চেনেন। দুজনের বেশ ভালো পরিচয় রয়েছে। পুলিশও চলে এলো কিছুক্ষণের মধ্যেই। আপাতত পুলিশ খুঁজছে নন্দকে। এই নন্দ ছেলেটির ব্যাপারে কি জানেন লক্ষ্মণজি? স্পষ্ট করে বলুন, পুলিশের কাছে কিচ্ছু লুকোনোর চেষ্টা করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। লক্ষ্মণজির কাছ থেকেই জানা গেল কয়েক মাস আগে ওনার দোকানে এসে কাজ চাই নন্দ। লোকের দরকার ছিল না, তবে ছেলেটা রাজস্থান, গুজরাট বিভিন্ন জায়গায় কাজ করেছে। হালকা সোনা রূপোর উপর বিভিন্ন ডিজাইনের গয়না বানাতে বেশ ওস্তাদ। আজকালকার লোকজন যেমন চাই আর কি। ব্যবসায়ী সব নতুন জিনিস কাজে লাগবে ভেবেই নন্দকে রাখেন তিনি। সব কাগজপত্র নিয়ে দেখে শুনেই কাজে রেখেছিলেন। খুব একটা চালাক বলে মনেও হতো না ছেলেটাকে। ভেতরে ভেতরে যে এত সব ফন্দি আছে বুঝতে পারেননি। ভেতরে কারখানার পাশে একটা ঘরে 2-3 জন কর্মচারী থাকত। ওদের সাথেই থাকত নন্দ। কিছুই নিয়ে যায়নি বলেই মনে হচ্ছিল সবার। এর মধ্যে পুলিশ এসে গোডাউন, কারখানা, এমনকি দোকানেও সার্চ করলো, তবে কিছুই পাওয়া গেল না। মূর্তিটা ওর কাছে আছে নাকি পাচার করে দিয়েছে সেটাও সবার কাছে অস্পষ্টই রয়ে গেল। এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। নন্দর বিষয়ে কোনো খবর পেলে যেন তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয় বলে পুলিশ তখনকার মতো বিদায় নিল। শহরে তল্লাশি চালাবেন বলেও জানালেন ওসি। কিন্তু এই পুরনো এত বড় শহরে একটা মানুষকে এত সহজে খুঁজে পাওয়া মুশকিল। তারপর যার কোনো ছবি নেই, তেমন কোনো চেনা লোকজন নেই তাকে। লক্ষ্মণজির কাছে জমা থাকা ভোটার, আধার কার্ড পুলিশ নিলেও ওনারাই বললেন এগুলো নকল হওয়ার চান্সই বেশি। লক্ষ্মণজির কাছ থেকে বিদায় নিয়ে আবার গাড়িতে চেপে বসেছিল শ্যামেরা। সবচেয়ে বেশি মুচড়ে পড়েছে রাজুদা। এরকম একটা ঘটনা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না মানুষটা। তবে স্ত্রী একটা জিনিস নিয়ে খুব খুশি ছিল যে রাজুদার মতো মানুষ এই কাজটার সাথে যুক্ত নন। আর খারাপ লাগছিল এটা ভেবে যে এভাবেও মানুষকে ঠকানো যায়। তবে সবচেয়ে বেশি মনটা খচখচ করছিল মূর্তিটার জন্য। একদিনের মধ্যে কি মূর্তিটা পাচার করে দেওয়া সম্ভব? পাচার করে দিলে নন্দ এখানে রয়ে গেল কেন? হয়ও ভেবেছিল ব্যাপারটা কেউ বুঝতে পারবে না, আর নয়তো মূর্তিটা এখনো আশেপাশেই কোথাও আছে, আর সুযোগ বুঝে সেটা নিজের কাছে আনবে বা পাচার করে দেবে বলেই অপেক্ষা করছিল নন্দ। কিন্তু কোথায় আছে মূর্তিটা? কোথায় রাখতে পারে নন্দ? দোকান, কারখানা, ওর থাকার জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও নেই। এত বড় শহরে এক রাতে লুকিয়ে ফেলার জায়গা নেহাত কম নেই। কোথায় খুঁজবে ও মূর্তিটাকে?
নাকি আবার কয়েক শতাব্দীর জন্য হারিয়ে যাবে ওটা? মনটা খারাপ হয়ে যাচ্ছিল শ্রীর, আর তার মাঝেও মনে জেগে উঠছিল হাজারটা প্রশ্ন। কি আছে ওই মূর্তিটাতে যে এভাবে ওটা চুরি করতে হলো? সত্যিই তো একটা পিতলের মূর্তি পুরনো হলেও তার কত দাম হতে পারে যে কেউ এভাবে এত বিপদ মাথায় নিয়ে কেউ চুরি করবে সেটা? মাথা কাজ করছিল না শ্রীর। শ্যামও চুপ করে বসে আছে। বাকিরা এখনো কিছু জানে না, জানলে কিভাবে রিয়্যাক্ট করবে জানে না ও। এমনিতেও দিন সাতেক ওদের সবাইকে শহরে থাকতে হবে। পুলিশের কাজ যতদিন না শেষ হচ্ছে। আঙ্কেল মানে শ্যামের বাবা আছেন বলে অনেকটা সহজ হয়ে গেছে ব্যাপারটা, না হলে কি যে হতো। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটা দিয়েছিল রাজুদা। এতক্ষণ পরে কথা বলল শ্যাম। এই কেসটা কি বলতো শ্রী? আমাদের বাড়ি আমরা কিছুই জানি না, তুই এসেই এত বড় একটা লুপ হোল খুঁজে বের করে নিলি রে। এবার ব্যাপারটা একটু খুলে বলতো, না হলে না মাথাটা আমার ব্লাস্ট হয়ে যাবে। ওই যে আগেই বলেছিলাম, সবটা আমিও জানি না, তবে কিছু জিনিস জানতে পারবো। আমার মন সেটাই বলছে। আপাতত আর কিছু জিজ্ঞেস করিস না। সকাল থেকে আমার ওপর দিয়ে কম স্ট্রেস যায়নি। আপাতত সন্ধেবেলায় ওসি সাহেব ফোন করবেন বলেছেন, সেটার অপেক্ষায় আছি। দেখা যাক কিছু খবর আসে কিনা। কথা বলতে বলতেই ঘরের ভেতরে ঢুকে ওদের থাকার ঘরগুলোর দিকে এগিয়ে গেল শ্রী। বাকিরা তখন শ্যামকে ধরেছে কেসটা কি সেটা শোনার জন্য। ধীর পায়ে শ্রী গিয়ে ঘরে ঢুকল, তবে নিজের ঘরে নয়, কাননবালা দেবীর ঘরে। ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। একজন ফর্সা সুন্দর দেখতে ভদ্রমহিলা বসে আছেন সিংহাসনের সামনে। পরনে সাদা তসরের শাড়ি, গায়ে সোনার গয়না, সাদা একটা চাদর আলতো করে একপাশে রয়েছে কাঁধের। সামনে বসে এক বৃদ্ধ মানুষ, তার কোলে একটি গোপাল ঠাকুরের মূর্তি। তাকে হাতে নিয়ে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছেন তিনি। চোখের কোণে যেন জল ছলছল করছে তার। তিনি বলে উঠলেন, মাধব এমন নীল চোখ দিয়ে রাধারানীকে দেখবেন মা, ভাবতেই কেমন অবাক লাগছে। মনে হচ্ছে আদি অনন্তকাল আমি তাকিয়ে রয়ে যাই তার কাছে। আপনি, আমি সবাই তার কাছেই বাধা পড়ে আছি ঠাকুরমশাই, জন্ম জন্মান্তর ধরে। কিন্তু আমার যে বড় ভয় করে মা। কোনো ভয় নেই ঠাকুরমশাই। এই পৃথিবীর ভার যার, নিজের ভার তিনি নিজেই নেবেন। আমরা তো নিমিত্ত মাত্র। হঠাৎ কোথা থেকে একটা হাত এসে ছো মেরে তুলে নিল গোপালের মূর্তি। ফুপিয়ে কেঁদে উঠলেন বৃদ্ধ মানুষটি। ও আমার গোপালকে নিয়ে গেল মা, ও আমার গোপালকে নিয়ে গেল। হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল শ্রী। বিশ্রী একটা স্বপ্ন দেখে ঘুমটা ভাঙল। অবশ্য দোষ নেই, পরপর যা চলেছে তাতে এটা অস্বাভাবিক কিছু নয়। কাল এসে থেকে ঢুকে বসেছিল কাননবালা দেবীর ঘরের ভেতর। কেন জানি না মনে হচ্ছিল সব না হলেও কিছু সূত্র লাল কাপড়ে মোড়া খাতাগুলোর ভেতর থেকেও পাবেই। রাত্রের খাবার সময় গিয়ে কারো সাথে কোনো কথা না বলে কোনো মতে দুটি খেয়ে এসে বসল খাতা বা ডায়েরিগুলো নিয়ে। প্রথম কয়েকটা সেভাবে কাজে না আসলেও 4 নম্বর ডায়েরিটা থেকে কখনো ভাষা ভাষাভাবে, কখনো সহজভাবে, আবার কখনো বেশ হেয়ালি করে লেখা আছে অনেক কিছু। কাননবালা দেবী খুব সহজ সাধারণ কোনো মানুষ ছিলেন না। এই শেষ 3টে ডায়েরি তার প্রমাণ। ওগুলো পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারেনি। তারপর এই স্বপ্ন। ঘড়ির দিকে তাকাতেই দেখল 7টা বাজে। কাল সারাদিন কারো সাথে সেভাবে কথা বলিনিও। কিছু বুঝেই হয়তো কেউ বিরক্তও করেনি ওকে, কিন্তু এবার ওকে বসতে হবে একবার, অন্তত স্যামের সাথে। মূর্তি খুঁজে পাওয়া যাবে কিনা ও জানে না, কিন্তু যেটুকু বুঝতে পেরেছে সেটা শ্যাম বা ওর ফ্যামিলির জানাটা
খুব দরকার। ডায়েরিগুলো যত্ন করে রেখে নিজের ঘরে গিয়ে একেবারে স্নান করে নিল শ্রী। কালকে সারাদিন রাতের ধকলটা মোছা দরকার এবার। ডাইনিংয়ে এসে শ্রী দেখল সবাই বসে আছে। রাতে যে কারোরই ঘুম হয়নি ঠিক করেই বোঝা যাচ্ছে। ওকে দেখে একটু সরে বসল রুহি। রিত আর সৌম্য চুপ করে বসে আছে। কাল শ্যামের কাছে পুরো বিষয়টাই শুনেছে ওরা। এরকম একটা পরিস্থিতি কেউ এক্সপেক্ট করেনি। ওকে দেখে শ্যাম বলল, কাল তো সেভাবে কথা হয়নি। আজ সকালে ওসি ফোন করেছিলেন, এখনও সেরকম কোনো খবর পাওয়া যায়নি। স্বাভাবিক, এত তাড়াতাড়ি খবর পাওয়া গেলেই অবাক হতাম। তবে তোর জন্য কিছু খবর আছে। আমার জন্য? তোর জন্য। তবে সেটার জন্য একটা গল্প শুনতে হবে। হিয়ালি এখন ভালো লাগছে না। গল্প হলেও যেটা বলছি সেটা মন দিয়ে শোন, কারণ ঘটনাগুলো সত্যি। আজ থেকে প্রায় 200-রও বেশি বছর আগে, কিংবা সময়টা আশেপাশে হবে, চৌধুরী বাড়ির বড় বৌমা কাননবালা দেবী বেনারসে আসেন। ঠিক ঠিক। উনি যে সময় এখানে আসেন তখন পুরো ভারতের মানচিত্রটা অন্যরকম। সে বিষয়ে পরে বললেও চলবে, আপাতত মূল কথায় আসি। এখানে এসে ওনার রাধাকৃষ্ণের পুজোর ভার পড়ে রাজুদার পূর্বপুরুষ পণ্ডিত দয়ারামের ওপর। তার পরিবার একাধারে যেমন পৌরোহিত্য করত, তেমনি তারা আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিত ছিলেন। বেনারস বা বারাণসী আজ বলে নয়, শিক্ষা, সঙ্গীত, ধর্ম, বাণিজ্য সব ক্ষেত্রেই সেই প্রাচীন কাল থেকে পরিচিত। কোনোভাবে এই সময় প্রাচীন কেরলের এক ব্যবসায়ী এই পথ ধরে ব্যবসা করতে বেরিয়ে বারাণসীতে এসে অসুস্থ হয়ে পড়েন। কোনো কারণবশত তার ঠাঁই হয় দয়ারামের পূর্বপুরুষদের কাছে। তিনি তাকে সুস্থ করে তোলেন। প্রতিদানে ভালোবেসে তিনি উপহার দেন বেশ কিছু দামি দামি সামগ্রী। সেগুলো কি ছিল জানা যায় না, কিন্তু ছিল এ বিষয়ে আমি নিশ্চিত। তার মধ্যে ছিল একজোড়া নীলাভ পান্না। আমরা জানি পান্না সবুজ হয়। প্রাকৃতিক কারণে এই রিয়ার পান্না অনেকটা নীলাভ সবুজ রঙের হয়, অনেকটা ময়ূর পালকের মতো। বংশানুক্রমে তার হাতে জিনিসগুলি পড়লে তার বড় ইচ্ছে জাগে তার আরাধ্যকে তিনি সাজিয়ে দেবেন সেই রত্নজোড়া দিয়ে। এদিকে সাধারণ গয়না গড়ালে তার চুরি বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তখন তিনি কাননবালা দেবীর সাথে মিলে একটা প্ল্যান করলেন যে গোপালের মূর্তিতে চোখের জায়গায় থাকবে ওই পাথর দুটো। কারেক্ট। যেটুকু বোঝা যাচ্ছে ওই পাথর দুটো ছাড়াও আরও বেশ কিছু দামি জিনিস ছিল, কিন্তু সেগুলোর বিষয়ে কোনো ইনফরমেশন পাইনি। এদিকে ধর্মপ্রাণ ব্রাহ্মণ, অন্যদিকে পিতৃপুরুষের সম্মানের জিনিস, আরাধ্য দেবতা ছাড়া আর কারোর কাছে রাখার কথা মাথাতেও আসেনি তার। এমন সময় যখন চারিদিকে নানা অরাজকতা চলছে, ইংরেজ ঢুকে পড়েছে দেশে, তখন কিছুটা যত্ন করে ভেবে চিনতে পর কিছু কাজ করলেন কাননবালা। একটা উইল করলেন যাতে এই বাড়ি যদি কোনোভাবে টিকে যায় তাহলে কেউ এটাকে নষ্ট করতে পারবে না। বংশ পরম্পরায় কাজ করবে এমন লোক ঠিক করে রাখলেন। তাদের জমি জমা সম্পত্তি দিলেন এবং এই মর্ম দিলেন যে পরিবারের একজন এখানে কাজ না করলে সব সম্পত্তি বেহাত হয়ে যাবে। ফলে কিছু বিশ্বস্ত মানুষ রয়েই যাবে সব দিন। ইমোশন খুব চাপের জিনিস, বুঝলি ভাই। পুরনো ঐতিহ্যের টানে আমরা আজও অনেক কিছু করতে পারি। আর সবচেয়ে বড় কাজটা যে করলেন সেটা খুব সাধারণ একটা গল্প রেখে যাওয়া। সেই সময়ের রাজা জমিদারের বাড়ি মন্দির ঘিরে যেখানে আজ হাজার হাজার গল্প ঘোরে, সেখানে আজ তোদের বাড়ির কথা তোরা নিজেরাই জানিস না।
হ্যাঁ, তাহলে কেসটা দাঁড়ালো এই যে সেই প্রাচীন দুর্লভ নীলাভ পান্না ছিল এ বাড়ির গোপালের চোখে, এবং সেই মূর্তির খবর স্যামরাও জানতো না, এবং বর্তমানে সেটা মিসিং। আচ্ছা, যদি কেউ না জানতো তাহলে নন্দ জানলো কি করে? গুড কোয়েশ্চেন। প্রথমত এটা হতে পারে যে পুরনো বাড়ি, পুরনো কিছু জিনিস পেলে দাম মন্দ পাবো না, এরকম ভেবে জিনিসটা তোলার চেষ্টা। কারণ বড় রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, কারণটা কি আমি বলবো দিদিমণি? ও রাজুদা, এসো এসো, হ্যাঁ বলো না। জন্মাষ্টমীর দিন কাজে এসে ও এদিক ওদিক দেখছিল, আমি জিজ্ঞেস করায় বলেছিল এরকম বাড়িও আগে কোনোদিনও দেখেনি, ছবিও তুলেছিল, হয়তো অলক্ষ্যে তেমন কোনো ছবি আমার ঠাকুররা তুলেছিল। জহুরি কেউ দেখলেই তো চিনতে পারবে ও সাধারণ পাথরের চোখ নয়, ওগুলো মানিক। ও আমার পূর্বপুরুষ আর বড় মায়ের রেখে যাওয়া দুর্মূল্য আশীর্বাদ। তুমি জানতে রাজুদা? এটা তো আর নতুন কথা নয় গো, তোমাদের জানা বারণ থাকলেও আমাদের পূর্বপুরুষ যার হাতে পরবর্তী দায়িত্ব তুলে দিত ঠাকুরের সেবার জন্য, এ কথা বলে যেত তাকে। অবশ্য শুধু সেই জানতে পারতো যে ঠাকুরের সেবা করত। কি যে বলি তোমাকে রাজুদা, এত বছর তোমরা এত কিছু করেছো, আমরা জানতেও পারিনি। তবুও তো আর শেষ রক্ষা হলো না গো ছোট চৌধুরী, তবুও আবার আগলে রাখতে পারলামই বা তাকে কোথায়। হঠাৎ ঠাকুর ঘরের দিক থেকে গজগজ করতে করতে নেমে আসছিল মতির মা। সেটা দেখেই রাজুদা জিজ্ঞেস করল, ও পুষিমা, এমন রেগে আছো কেন গো? আর রেগে যাওয়া বাছা, এবারের লোকজনের কোনো আচার বিচার নেই আর আজকাল। রাধুর মা বৃন্দা ওদের বারবার বলেছি, ওরে এদিকে আমার গোপালের কটা গাছ আর তুলসী গাছ আছে, বাসি কাপড়ে আসিস না। নিশ্চয় গেছিল কেউ, সব গাছ ঠিক আছে, শুধু আমার তুলসী ঠাকুরই দেহ রাখলেন। মানে এই স্যাম, এটা আবার কি হয়েছে? আরে ঠাকুরের নিত্য সেবার জন্য আজ কয়েক বছর হলো কিছু ফুলের গাছ আর একটা তুলসী গাছ ওই ঠাকুরের ঘরের পাশের ছাদের মতো জায়গাটাতে লাগানো হয়েছিল। তখন বাবা আসতো, বাবা মতির মা এদের বারবার নিচ ওপর করতে কষ্ট হতো বলেই ওই ব্যবস্থা করেছিলাম। এই তুলসী গাছই হয়তো দেহ রেখেছে। দেহ রেখেছে মানে মারা গেছে? হ্যাঁ গো। ও পিসিমা, তোমার গাছটা কবে দেহ রেখেছে গো? আর বলো না মা, এই তো কাল দেখলাম কেমন শুকনো লাগছে, ভাবলাম জল ঠিক করে দেওয়া হয়নি, আজ দেখছি একেবারে কি যে হচ্ছে ঠাকুর। এই ভরা আশ্বিনে এমন হলে কি আর ভালো লাগে? স্যাম, রিক, সৌম্য, রুহি, রাজুদা, তাড়াতাড়ি চলো, আমার মন বলছে কিছু একটা হয়েছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো। শ্যাম আন্দাজ করেছিল খানিকটা। এক ছুটে সবাই এসে দাঁড়িয়েছিল সেই শুকিয়ে যেতে থাকা তুলসী গাছের কাছে। শ্যামের ইশারায় রাজুদা তুলসী গাছটা তুলে সরিয়ে মাটিটা একটু খুঁড়তেই বেরিয়ে পড়ল মাটি মাখা নানুগোপালের মূর্তি। যেন এইমাত্র মা যশোদাকে লুকিয়ে খেলতে গিয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে এসেছেন। সেদিন কয়েক মিনিটের জন্য বাইরে গেছিলেন। হঠাৎ করে সুযোগ আসায় নকল মূর্তির সাথে আসল মূর্তি বদলে দিতে পারলেও সেটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেনি নন্দ। সামনের তুলসী গাছটা দেখে একটা ফোন দিয়ে এসেছিল ওর মাথায়, গাছের তলায় আপাতত মূর্তিটা মাটি চাপা থাক, সময় বুঝে এসে নিয়ে যেতে তখন অসুবিধা হবে না। তার পরের দিনই শ্যামরা এসে পড়ায় আর শ্রীর নজরে ব্যাপারটা এসে যাওয়ায় প্রায় তীরে এসে তরি ডুবে গেছিল নন্দর। মাটি থেকে গোপালের মূর্তিটা তুলেই দুহাত দিয়ে বুকের কাছে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল রাজুদা। অস্পষ্ট সুরে বলে উঠল, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না গো ঠাকুর, আমি জানতাম আমার মান তুমি রাখবেই, আমার মান তুমি রাখবে গো ঠাকুর, রাখবে। গোপালকে স্নান করিয়ে আবার নতুন করে তার আসনে বসিয়ে ভোগ সেবার আয়োজন করছে রাজু।
একে একে বাড়িতে পুলিশকে এবং লক্ষ্মণজিকে জানিয়ে অবশেষে সোফায় এসে বসল শ্যাম। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম যেন। একের পর এক যা চলছিল মনে হচ্ছিল অন্য দুনিয়াতে আছি। সিরিয়াসলি ভাই, যা বলেছিস। কিন্তু ভাই মানতে হবে, হ্যাঁ, আমাদের ঐতিহাসিক শ্রী যে কখন শার্লক হোমস হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। যেভাবে পুরো কেসটা লিড করলো, হ্যাটস অফ ম্যান, হ্যাটস অফ। থ্যাংক ইউ বাট নট থ্যাংক ইউ। গল্প এখনো বাকি আছে হে বন্ধু। প্লিজ, অনেক হয়েছে, আর না। বেড়াতে এসেছি না রহস্যভেদ করতে, বুঝতে পারছি না ভাই। আমি ঘুরতে যাব, স্ট্রেস গিলতে নয়। এই চুপ করতো, আমার কিন্তু হেভি মজা লাগছে। এই তুই আর কি করছিস বলে কিন্তু মনে হচ্ছে না। কি হয়েছেটা কি বলতো? আবার কিছু গড়বড় হয়েছে নাকি? এই আর হেয়ালি মারিস না, কেসটা কি বলতো তাড়াতাড়ি। একটা লাল কাপড়ে মোড়া পুরনো খাতা বা ডায়েরি গোছের কিছু হাতে তুলে নিল শ্রী। তারপর ধীরে ধীরে পড়তে লাগলো। ব্রহ্ম যেথায় ঘুমায় চাদর মুড়ে, সেথায় রাখা সমাপ্তির চাবি। পাষাণ হয়ে রাজার রাজা জাগে, তার কাছেতে হাজার মানিক পাবি। 3 পা পরে পদ্ম দিঘি, তার নিচেতে ডুব দিয়ে যেই যাবি। খুলবে দুয়ার সঠিক মানুষ এলে, আমার রক্ত শেষ দরজার চাবি। এটা কি শ্রী? এটার মানে কি? সেটা তো আমি জানি না। তাহলে এসব মাথা খাওয়া জিনিস শোনাচ্ছিস কেন? আর এটা কি তোর হাতে? বলবো বলবো, সব বলবো, তোকে ছাড়া আর কাকেই বা বলবো। আবার বলছিস শ্রী, এটা কি কি বলছিস এসব পাগলের মতো? পাগলের মতো নয় স্যাম, তবে তার চেয়েও বেশি ইন্টারেস্টিং। কি সেটা? রহস্য। শুনছিলেন আজকের গল্প ব্রজবিহারীর নয়নমণি। গল্পকার লেখিকা শুভ্রা রয়, গল্প পাঠে রূপঙ্কর, পূজারী সুরজিৎ কর, কাননবালা মৌমিতা, রিক সুমিত, শ্রী অঙ্কিতা, রুহি সায়নিতা, সৌম্য অমিতাভ, রাই এবং মতির মা দেবস্মিতা, রাজু বুবাই, শ্যাম এবং গল্পের সূত্রধার আমি সায়ন। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শুভ্রা রায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।